এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 2 এর এমসিকিউ ও এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম প্রশ্নটি আছে, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। নবান্ন নাটকের রচয়িতা কে? বিভাজন ভট্টাচার্য। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম.জে. ব্রামলি। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। ওয়াহাবি শব্দের অর্থ হল নবজাগরণ। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড লিটনের। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন কাপ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? সিভি রমন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। প্রতাপদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত প্রভৃতির সূচনা করেন সরলা দেবী চৌধুরানী। অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। ভারতের রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 2 দাগের প্রশ্নগুলি। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং কোল বিদ্রোহ। গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণ আচার্য নরেন্দ্র দেবের উদ্যোগে। 2.2 দাগের প্রশ্নগুলি ঠিক ভুল নির্ণয় করো। প্রথম ভারতীয় সবব্য বচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। ভুল। সঠিক উত্তর মধুসূদন গুপ্ত। মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহেশ্বতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার। ঠিক। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। ভুল। সঠিক উত্তর দলিত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ডক্টর আম্বেদকর। দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক। ঠিক। 2.3 দাগের ডান দিক বাম দিক মিলাও। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে। গৌরীশঙ্কর তর্কবাগীশ সংবাদ ভাস্কর। সমাচার দর্পণ মার্চম্যান। বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন। 2.5 দাগের সঠিক ব্যাখ্যাগুলি নির্বাচন করো। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়। ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। 3 দাগের প্রশ্নগুলি। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? পরিবেশের ইতিহাস চর্চা প্রথম শুরু হয় উত্তর আমেরিকায়। পরিবেশের অর্থাৎ প্রকৃতি জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাসই হলো পরিবেশের ইতিহাস। গুরুত্ব, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব। পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। 2 নম্বর, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা। ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। যেমন 1974 সালে উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন, 1985 খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন। ইন্টারনেট ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 1 নম্বর, প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতার অভাব। ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন তথ্য কতটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। অনেকে নিজের মনগড়া বা বিকৃত তথ্য সংযোজন করে থাকে। 2 নম্বর, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে একই বিষয়ে বিভিন্ন ধরনের ও পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়, যে তথ্যগুলি ইতিহাস রচনায় বিভ্রান্তির সৃষ্টি করে। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল
ভালো পাঠ্য বই প্রকাশ করা। ডেভিড হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় ভালো পাঠ্য বই রচনা করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 নম্বর, শিক্ষার প্রসার ঘটানো। তিনি অল্প দামে বই বিক্রি করে আবার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ঘটাতে এটি প্রতিষ্ঠা করেন। নব্য বেদান্তবাদ কী? স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ। রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ এবং শিবজ্ঞানে জীব সেবা। গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে। এর অর্থ ভারতের অত্যাধিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযোগকে যুক্ত করতে হবে, ফলে এক নতুন ভারত গড়ে উঠবে। এভাবে বিবেকানন্দ বেদান্তবাদের সঙ্গে মানব সেবার আদর্শ যুক্ত করে নতুনভাবে বেদান্তকে ব্যাখ্যা করেন। তাই স্বামী বিবেকানন্দের বেদান্তবাদকে নব্য বেদান্তবাদ বলা হয়। নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? বাংলার নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ নীল বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল। খ্রিস্টান মিশনারিরা সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিল। নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিরা বিদ্রোহীদের সমর্থন করেছিল। তারা নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিল। জেমস লং নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এজন্য তাকে জেলেও যেতে হয়েছিল। বিদ্রোহ কাকে বলে? প্রচলিত প্রথা, রীতিনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এক নির্দিষ্ট মতবাদ ও আদর্শের দ্বারা চালিত হয়ে মানুষ জোটবদ্ধভাবে সংগ্রাম করে কিন্তু শাসকের দ্বারা পরাজিত হয়। এই ব্যর্থ প্রচেষ্টা বিদ্রোহ নামে পরিচিত। বিদ্রোহের কয়েকটি উদাহরণ হলো যথা চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ ইত্যাদি। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? 19 শতকে জাতীয়তাবাদের আদর্শকে যিনি তার লেখনীর মধ্য দিয়ে বলিষ্ঠভাবে ফুটিয়ে তোলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস, বঙ্গদর্শন পত্রিকা প্রভৃতি প্রকাশের মাধ্যমে ইংরেজ সরকারের ভারতীয়দের উপর অকথ্য অত্যাচারের নগ্নরূপ তুলে ধরায় পাশাপাশি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সমূহ দিকগুলির সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন। তিনি আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে বন্দে মাতরম সঙ্গীতের ব্যবহার করেন, যা পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় জাতীয়তাবাদের মূল মন্ত্রে পরিণত হয়ে ওঠে। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের অন্যতম পথিকৃৎ বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী প্রভৃতি উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শ প্রচার করেন। গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলে কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। গগনেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কারণ গগনেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন ভারতীয় ধনী ও অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র এবং নবহুল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানান বিষয়কে তুলে ধরেছিলেন। প্রবাসী ও মডার্ন রিভিউতে তার ব্যঙ্গচিত্রগুলি ছাপা হতো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিসমূহ: ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। 1 নম্বর, বাস্তবমুখী প্রযুক্তিবিদ্যার অভাব। এই শিক্ষা ব্যবস্থা ছিল পুঁথিগত। বাস্তবমুখী প্রযুক্তিবিদ্যার অভাব ছিল। শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, রুচিবোধ এবং সর্বোপরি চারিত্রিক বিকাশের উপযোগী কোনো পাঠ্যক্রম এই শিক্ষা ব্যবস্থায় ছিল না। 2 নম্বর, গ্রামীণ সমাজ অবহেলিত। আধুনিক পাশ্চাত্য শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি ভাষা। ফলে উচ্চবর্গের শহরের শিক্ষিতরা এই শিক্ষা লাভের সুযোগ পেলেও ইংরেজি ভাষায় অজ্ঞ বাংলার বৃহত্তর গ্রামীণ সমাজের সাধারণ মানুষ এই শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি। 3 নম্বর, প্রাথমিক শিক্ষা প্রসারে অবহেলা। কলেজ ও মাধ্যমিক স্তরে স্কুল প্রতিষ্ঠিত হলেও প্রাথমিক শিক্ষার প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। নারী সমাজ অবহেলিত। এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়নি। জাতীয় শিক্ষা পরিষদ কেন ব্যর্থ হয়? বিভিন্ন কারণে জাতীয় শিক্ষা পরিষদ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কারণগুলি হলো: 1 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ ও তার অধীনস্থ স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। ফলে জাতীয় শিক্ষার বিস্তার ভারতীয় নেতাদের একমাত্র লক্ষ্য ছিল না। 2 নম্বর, সরকারের বিরোধিতার ফলে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের
গোলামখানা হলেও বিশ্বের বাজারে তার ডিগ্রির দাম চাকরি অন্তঃপ্রাণ বাঙালির পক্ষে উপেক্ষা করার উপায় ছিল না। 3 নম্বর, অনেক শিক্ষার্থী জাতীয় শিক্ষা গ্রহণ অপেক্ষা ব্রিটিশ সরকারের শিক্ষা গ্রহণে বেশি আগ্রহী ছিল। 4 নম্বর, তাছাড়া এর পতনের অন্যতম কারণ ছিল সরকারের প্রবল বিরোধিতা ও আর্থিক অনটন। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে কলকাতায় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি গড়ে উঠেছিল শ্রমিকদের কাজের সময়সীমা কমানো, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ করা, জমিদারি প্রথার অবসান ঘটানো, শ্রমিক শ্রেণীর আর্থ সামাজিক উন্নতি সাধন, তাদের মধ্যে সময়তান্ত্রিক ভাবধারার জাগরণ ঘটানো প্রভৃতির উদ্দেশ্যে। কাজী নজরুল ইসলাম, মুজফ্ফর আহমেদ প্রমুখের নেতৃত্বে লাঙ্গল ও গণবাণী পত্রিকাকে মুখপত্র করে প্রাথমিকভাবে কংগ্রেসের মধ্য থেকেও পরবর্তীতে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্তভাবে শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝায়? গুজরাটের সুরাট জেলার একটি তালুক হল বারদৌলি। 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় স্থির হয়েছিল যে গান্ধীজি বারদৌলি থেকেই আন্দোলন শুরু করবেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এমত অবস্থায় 1926 খ্রিস্টাব্দে সরকার বারদৌলি তালুকে 22% খাজনা বৃদ্ধির নির্দেশ দিলে এবং তুলোর দাম কমে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদের ফলস্বরূপ 1928 খ্রিস্টাব্দে বারদৌলিতে যে কৃষক আন্দোলন হয় তা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। বারদৌলি সত্যাগ্রহের প্রধান সংগঠক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর উত্তরাধিকার সূত্রে ধর্মগুরুর পদ লাভ করে নমশূদ্রদের রাজনৈতিকভাবে সংগঠিত করেন। এজন্য তিনি নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। এছাড়া নমশূদ্রদের রাজনৈতিক ও সামাজিক উন্নতির জন্য গড়ে ওঠে নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি ও বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন, বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন প্রভৃতি। এর আন্দোলনের ফলে 1919 সালের আদমশুমারিতে নমশূদ্র আইনটি স্বীকৃত হয় ও নমশূদ্র নাম ও আইনি স্বীকৃত পায়। তার উদ্যোগে 3952টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মেয়েদের ধাত্রীবিদ্যা ও নার্সিং ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত হয়। রশিদ আলী দিবস কি? 1946 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীকে দিল্লির সামরিক আদালত 7 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেন। তার মুক্তির দাবিতে 1946 খ্রিস্টাব্দে কলকাতায় প্রবল গণবিক্ষোভ ও ছাত্র আন্দোলন শুরু হয়। 11 ফেব্রুয়ারি রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম ছাত্রলীগ কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এই দিন দুপুরে ছাত্ররা মিছিল করে ডালহৌসি স্কোয়ারের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলের উপর গুলি চালায়। এই ঘটনার প্রতিবাদে 12 ফেব্রুয়ারির দিনটি রশিদ আলী দিবস হিসাবে পালিত হয়। এইভাবে রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে কলকাতায় গণ আন্দোলনের দানা বেঁধে ওঠে। কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি উঠতে থাকে। 1953 সালে অন্ধ্রপ্রদেশ নামে পৃথক রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য বিভিন্ন ভাষাগোষ্ঠীর ভাষার ভিত্তিতে নিজ নিজ প্রদেশ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। এমত অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবির যৌক্তিকতা বিচার করতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে গঠিত আন্দোলনকে হিংসাত্মক প্রভাব কমাতে এবং অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1953 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। কমিশনের মোট সদস্য ছিলেন 3 জন। এরা হলেন বিচারপতি ফজল আলী, KM পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুরু। পরের প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল কি? ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্ত অবস্থিত দেশীয় রাজ্য হলো কাশ্মীর। এখানকার রাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পাক হানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে ভারত কাশ্মীরকে সাহায্য করে। এর বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। লাইন অফ কন্ট্রোল 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর কাশ্মীরের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে জাতিপুঞ্জের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষিত হয়। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করা হয়, যাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা।